তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল সিএসএন স্টাডিতে স্বাগত জানাই। এই চ্যানেলে যে 2025 সালের আরআরবি গ্রুপ ডির পরীক্ষার কথা মাথায় রেখে 2022 সালের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, আজ আমাদের 10 নম্বর সেট। এই সেটে 2022 সালের 23শে আগস্ট শিফট 1 যে প্রশ্নটা এসেছিল, সেই প্রশ্নটা থেকে আমাদের ম্যাথ অ্যানালিসিস হবে। তো আগের দিনের মতোই তোমরা একদম খাতা পেন নিয়ে বসে যাও, উত্তর দিতে থাকো। প্রত্যেকটা অঙ্কের জন্য 35 সেকেন্ড করে সময় দেওয়া হবে, 30 সেকেন্ড 35 সেকেন্ড সময় দেওয়া হবে। তো তোমরা অলরেডি কোশ্চেন যদি হয়ে যায় কমেন্ট বক্সে কমেন্ট দেবে, আর শেষ পর্যন্ত গিয়ে কতগুলো পারলে সেটা কমেন্টে জানাবে। আশা করি আজকেও তোমাদের ভিডিওটা খুব মজা লাগতে চলেছে। তো চলো প্রথম থেকে দেখো শেষ পর্যন্ত। চলো আমাদের ফার্স্ট কোশ্চেন কি বলছে, ঠিক আছে? তো প্রথম অঙ্ক আশা করি তুমি নিজেই দেখো। 30 সেকেন্ড 35 সেকেন্ডই থাক। প্রথম অঙ্ক তুমি 35 সেকেন্ডের মধ্যেই পারবে, 30 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, 30 সেকেন্ডও লাগবে না, ঠিক আছে? এটা আশা করি যদি তোমাদের হয়ে গেলে কমেন্টে জানিয়ে দাও। কি করবে, এটাকে কিছুই নেই, এটাকে ভাগ করে নাও 4, আর এটা 8 সাথে 15 মাইনাস 3 12, 4 গুণিত 12 মানে 48, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? এটা তোমরা পারবে। ওকে, চলো পরের অঙ্কতে যাই আমরা তখন কি, ঠিক আছে? পরের অঙ্ক কি বলছি দেখো। 4:7:9:3 অনুপাতে চারটি সদস্য এ বি সি এবং ডি এর মধ্যে একটি অর্থ এমন ভাবে ভাগ করতে হবে সি যাতে করে ডি এর থেকে 720 টাকা বেশি পায়। তাহলে ডি এর ভাগ খুঁজুন। তোমার টাইম স্টার্ট নাও। তাহলে এটাকে তুমি কিভাবে করবে? বলছে এমন ভাবে ভাগ করে আছে 4:7:9:3 অনুপাতে, আর সি আর ডি এর টাকার ডিফারেন্সটা হচ্ছে 720, মানে সি পাচ্ছে ডি এর থেকে 720 টাকা বেশি। আর এদিকে ডিফারেন্সটা দেখো 6, এই 6 মানেই তো 720, কারণ টাকার ডিফারেন্স 720 আর এখানে যে অনুপাতের ডিফারেন্সটা আছে সেটা 6। তাহলে 1 মানে কত, 6 দিয়ে ভাগ করে দাও, তাহলে 6 12 72, 120 টাকা। এবারে কি বলছে, ডি এর ভাগ খুঁজুন। ডি এর ভাগ কত, 3, তার মানে 1 যদি 120 হয় তাহলে 3 মানে কত হবে, 120 কে 3 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে 360, অর্থাৎ ডি পাবে 360 টাকা, ঠিক আছে? চলো নেক্সট অঙ্ক দেখো। মহেশের কারখানায় একটি আইটেম তৈরি করতে খরচ হয়েছিল 2000 টাকা। কারখানা থেকে শোরুমে পণ্য পরিবহন করতে তাকে উৎপাদন খরচে 10% ব্যয় করতে হয়েছিল। তিনি শোরুম থেকে পণ্যটি এমন দামে বিক্রি করেন যে পণ্যটি উৎপাদন এবং পরিবহনে মহেশের মোট ব্যয়ের 15% বেশি। মহেশ শোরুম থেকে পণ্যটি কত দামে বিক্রি করে? না, এবার তুমি স্টার্ট করো। যদি এর মধ্যে তোমার হয়ে যায় তুমি কমেন্ট বক্সে জানিয়ে দেবে। দেখো কি করবে বলো তো, যে মহেশের প্রথমে খরচ হয়েছিল 2000 টাকা। তারপর দেখো কারখানা থেকে যখন শোরুমে পণ্য পরিবহন করে তখন উৎপাদন খরচের 10% ব্যয় হয়েছিল। তার মানে কত ব্যয় হয়েছিল, 10%, মানে 10-এর 100 টাকা, ঠিক আছে? এই তাহলে 10% খরচ হয়েছিল, তুমি 110 করে দাও। এইটা হলো তোমার যখন শোরুমে গেল। এবার শোরুম থেকে বিক্রি করতে হবে, সেটা 15% বেশি বিক্রি করতে হবে। তার মানে কত হবে, 115/100। এইটি হয়ে গেল তোমার বিক্রয় মূল্য, ঠিক আছে? এবার তুমি কি করবে, এখানে 1 2 3 4, 1 2 3 4 কাটে দিলে, দিয়ে 11 2 22, 115 কে তুমি 22 দিয়ে গুণ করে দাও। তাহলে 5 22 কত হচ্ছে বলো তো, 110, 0 11, 22 কে 22 33। দেখো একটাই মাত্র অপশন আছে, অপশন বি, অর্থাৎ 2530 টাকা তোমার খরচা হয়েছিল। মানে মহেশ শোরুম থেকে পণ্যটি এই টাকায় বিক্রি করবে। ওকে, বুঝা গেল? চলো নেক্সট অঙ্ক দেখো। একজন বিক্রেতা একটি আইটেমের চিহ্নিত মূল্যের উপর 30% ছাড় দেয়।
এবং তারপরেও 10% লাভ করবে। চিহ্নিত মূল্য ব্যয় মূল্যের চেয়ে কত শতাংশ বেশি? টাইম স্টার্ট নাও। চলো কি করে করবো অঙ্কটাকে। বলছে প্রথমে চিহ্নিত, দেখো এটাকে আমি দুটো উপায়ে করে দিচ্ছি। প্রথমে ধরো কস্ট প্রাইস, তারপরে মার্ক প্রাইস অর্থাৎ চিহ্নিত প্রাইস, আর সেলিং প্রাইস বিক্রয় মূল্য। বলছে চিহ্নিত মূল্যের উপর 30% ছাড় দেয়। তাহলে 30% মানে কি জানি আমরা? 30% মানে হচ্ছে 30 এর 100 মানে হচ্ছে গিয়ে 3 এর 10। ঠিক আছে, তাহলে 10 টাকা যদি এমপি হয় তাহলে ছাড় দিচ্ছে 3 টাকা, মানে 7 টাকা হয়ে গেল। ক্লিয়ার? আবার কি বলছে? 10% লাভ করে। 10% মানে হচ্ছে 1 এর 10, 10 এর 100 মানে 1 এর 10। তার মানে কি 10 টাকায় কেনা মূল্য হলে লাভ হবে 11 টাকা। ঠিক আছে, তাহলে এই বিক্রয় মূল্যটাকে সেম করে দাও। তার মানে এখানে 11 গুণ করে দাও, এখানে 7 গুণ করে দাও। ঠিক আছে, তাহলে 11 দিয়ে গুণ করলে হচ্ছে দেখো এটা 7 10 70 হয়ে যাচ্ছে, আর এটা তোমার 110 হয়ে যাচ্ছে, আর এটা 77 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবারে কি বলছে? যে চিহ্নিত মূল্যের ব্যয় মূল্য মানে কস্ট প্রাইস যে কত শতাংশ বেশি? চিহ্নিত মূল্যটা বেশি, তাহলে কত বেশি? দেখো 40 কার উপরে? না 70 এর উপরে, আর পার্সেন্টের জন্য 100। তাহলে এটা তুমি কাটিয়ে দাও 407। ঠিক আছে, 407 মানে তুমি 5 7 35, 5 খাওয়াবে, দেখো 5 দিয়ে একটাই আছে, তার মানে অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। এটাকে তুমি এভাবে করতে পারো, কিংবা তুমি এক কাজ করলে এইভাবে করতে পারো। কিভাবে? যে 110% লাভ হয়েছে, অর্থাৎ 100 টাকা যদি কস্ট প্রাইস হয় তাহলে 10% মানে হচ্ছে 110/100। ঠিক আছে, এইটা তার মানে বিক্রয় মূল্য হলো। এই বিক্রয় মূল্যটা কার উপর হয়েছে? নিশ্চয়ই মার্ক প্রাইসের উপর ছাড় দিয়ে এটা হয়েছে। সেটা কত ছাড় দিয়েছে? না 30%। তার মানে আমরা কি করবো? উপরে 100 রাখবো আর নিচে 70 রাখবো, ব্যাস। তাহলে তুমি এটা কাটিয়ে দাও, এটা কাটিয়ে দাও, তাহলে কত হচ্ছে? তোমার 1100/7। এটা কি? এটা হচ্ছে চিহ্নিত মূল্য। তাহলে তোমাকে বলছে চিহ্নিত মূল্য ব্যয় মূল্যের চেয়ে কত শতাংশ বেশি? ব্যয় মূল্য মানে 100। ঠিক আছে, তার মানে দেখো কত হচ্ছে? 400/7। সেই 400/7 তার মানে 57.14%। তুমি এটাকেও এভাবে করে নিতে পারো, দুটো উপায় করে দিলাম। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। দ্বিঘাত সমীকরণের যে দ্বিঘাত সমীকরণ দিয়েছে 6 - 5x² - 8x = 0, এর মূলের অর্থাৎ বীজগুলির গুণফল কি হবে? নাও তোমার টাইম শুরু করো। দেখো দ্বিঘাত সমীকরণের এই আরবি গ্রুপ ডিতে দ্বিঘাত সমীকরণের যে ধরনের অঙ্কগুলো পড়ছে, আমি এর আগের ক্লাসেও বলেছিলাম যে বীজগুলির প্রকৃতি কিরকম, অর্থাৎ বাস্তব না অবাস্তব না একই না আলাদা, এরকম পড়তে পারে, বা বীজগুলির গুণফল যোগফল বার করতে হতে পারে। আগের ক্লাসে একটা কনসেপ্ট দিয়েছিলাম, আজকের ক্লাসে একটা কনসেপ্ট দেখো। যদি ধরো তোমার ax² + bx + c = 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ, আর এর দুটো রুট অর্থাৎ বীজ, একটা আলফা একটা বিটা, তাহলে এদের মধ্যে একটা রিলেশন থাকে কি না বীজদ্বয়ের যোগফল মানে হচ্ছে -b/a, আর বীজদ্বয়ের গুণফল মানে হচ্ছে c/a। ঠিক আছে, এ বি সি কোথা থেকে পাবো? এখানে a, এখানে b, এখানে c। তোমাকে চেয়েছে কি গুণফল, তাহলে গুণফল মানে c/a। c মানে কনস্ট্যান্ট টার্ম, কোথায় আছে দেখো 6, তাহলে c/a। a মানে কোনটা? x² এর সঙ্গে যেটা লেগে আছে, x² এর সঙ্গে কত লেগে আছে? -5। তাহলে গুণফল হয়ে গেল তোমার -6/5, অর্থাৎ অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, এই কনসেপ্টটা মনে রাখতে পারলে এই ধরনের অঙ্ক তুমি পারবে। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখো। 45, 78 এবং 117 এর গসাগু খুঁজো। এটা কি আর তোমার 35 সেকেন্ড লাগবে? তবু দেখো কতক্ষণের মধ্যে তুমি খুঁজতে পারছো। ঠিক আছে, এটা একটা প্লাস পয়েন্ট। বা তুমি যেভাবে খুঁজবে তার থেকে আমি একটু অন্য স্টাইলে খুঁজবো, এটা শিওর। দেখো হয়ে গেছে মনে হয়, আশা করি তোমাদের। ঠিক আছে, আমি জানি তোমরা এটা পারবে।
কতর মধ্যে পারবে, কত উত্তর হবে? 3 উত্তর হবে নাকি? কিভাবে করলে না, দেখো 45, 78, 100 তাহলে তুমি গোসাগু করলে যেভাবে আমরা এইভাবে দাগ টেনে করি এইভাবে করলে, তাই তো? বা কিভাবে করেছো আমি জানি না এই মুহূর্তে, তো আমি দেখে দিচ্ছি। যদি এইভাবে করো তার থেকে আমি অনেক কম সময় করে দিচ্ছি। এগুলো যদি গোসাগু হয় তার মানে সবাইকে ভাগ করবে। দেখো 5 একে ভাগ করছে না, তার মানে 5 গোসাগু নয়। 7 দেখো একে ভাগ করছে না, 45 কে 7 ভাগ করছে না, তার মানে এটা গোসাগু নয়। দেখো 9 45 কে ভাগ করছে না, তার মানে এটা গোসাগু নয়। দেখো 3ই সবাইকে একমাত্র ভাগ করছে, মানে 3 হয়ে গেল গোসাগু। আশা করি তোমার থেকে অনেক কম সময়ে করে দিলাম। অর্থাৎ তার মানে এই স্টাইলটা তুমি জেনে রাখো। এই ধরনের ছোট ছোট অঙ্ক হলে তুমি এই ফর্টেশন মেরে দেবে, ঠিক আছে? চলো নেক্সট অঙ্ক দেখো। যদি এ একটি আইটেম 384 টাকায় কিনে 576 টাকায় বিক্রি করে এবং বি 1254 টাকায় কিনে 1672 টাকায় বিক্রি করে, তবে এর শতকরা লাভের সাথে বি এর শতকরা লাভের অনুপাত নির্ণয় করো। তো কর, চলো স্টার্ট করে দাও ফটাক করে। সিম্পল প্রফিট লসের অঙ্ক, একদম সিম্পল। দেখো শুধু এ এর সাথে বি এর তুলনা করতে বলেছে, এটাই বলেছে, আর কিছু না। এভাবেই কিন্তু তোমাকে একটা অঙ্ক প্র্যাকটিস করতে হবে। প্রথম প্রথম কষ্ট হলেও পর পর হয়ে যাবে, ঠিক আছে না? 35 সেকেন্ড টাইম নিতে হবে প্রত্যেকটাতে। কি করবে তাহলে এর ক্ষেত্রে দেখো, কেনা মূল্য এটা আর বেচা মূল্য এটা, তোমার লাভ কত হচ্ছে বিয়োগ করে দাও। 4 কত হলে 6, 2, 8 কত হলে 17, 9 থেকে 1, 3 একে 4, 5, 192 টাকা। আর তাহলে সিপি কত হচ্ছে 384, আর লাভের হার 100 দিয়ে গুণ করে দিলাম। তাহলে দেখো তুমি এটাকে এইভাবেই রাখো, ঠিক আছে? আর বিয়েরটাকে দেখো, বিয়েরটা কি বলছে 1254 টাকায় কিনে 1672 টাকায় বিক্রি করছে। তাহলে প্রফিট কত হচ্ছে 4 কত হলো 2 মানে 12, 8 থেকে 1, 5 থেকে 6 কত সব 1, 2 কত হলো 6, 4, 418 টাকা, ঠিক আছে? আর কেনা মূল্য কত 1254 টাকা, ওকে? আর পার্সেন্টেজ 100। তাহলে এর সাথে বি এর তুলনা করতে বলছি, তার মানে কি এর নিচে বি কে নামাবো, তার মানে অনুপাত্রে হবো না, অনুপাত্রে হবো 100 100 কাটিয়ে দিবে। আর এইটা দেখো তোমার হয়ে যাচ্ছে 2 এ কাটছে, উপরে 1 2, আর এটা মনে হয় 3 এ কাটছে। তার মানে এটা বা যদি ওটা করি তাহলে 1 এর 2 1 এর ভাজিত 1 এর 3, তার মানে তোমার 3 এর 2 হচ্ছে, তাই না? বোঝা গেল? তার মানে কি দেখো এটা কিন্তু অনুপাত করলে কি হচ্ছে কি 1 এর 2 ইস টু 1 এর 3, তার মানে 3 ইস টু 2, তার মানে কি 3 এর 2 আমাকে যেহেতু এখানে উত্তর দেওয়া আছে। যদি অনুপাত থাকতো তাহলে এটা অ্যান্সার লিখতাম, আর যেহেতু ভাগে দিয়েছে 3:2 মানে 3 এর 2 লিখতে পারি। তার মানে তোমার অপশন সি হয়ে গেল তোমার অঙ্কের রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখো। 9 এর পর পর 3টি গুণের যোগফল হলো 2457, সবচেয়ে বড়টি খুঁজুন। নাও ঝটপট খুঁজে ফেলো। আশা করি এটা 35 সেকেন্ড লাগার কথা নয়। কোনো কিছু কিছু অঙ্ক তোমার 35 সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে, 35 সেকেন্ড লাগবে না, 10-12 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। কিছু কিছু সময় কিছু কিছু অঙ্ক তোমার একটু বেশি লাগতেই পারে, সেইভাবে প্র্যাকটিস করো। দেখো 3টে সংখ্যার যোগফল দিয়েছি, 3টে সংখ্যার গড় মানে কোনটা হবে দেখি, মাঝেরটা হবে, তাই না? তাহলে যোগফল তো দিয়ে দিয়েছি, তাহলে 2457 হচ্ছে যোগফল। একে যদি আমি 3 দিয়ে দিই, ভাগ করে দিই, তাহলে মাঝেরটা হয়ে গেল। মাঝেরটা কেন মাঝেরটা হচ্ছে, কারণ 3টা তো আমার বিজোড় সংখ্যা, তাহলে এদিকে একটা থাকবে এদিকটা থাকবে, আর গড় তো মাঝেই হয়। তাহলে ভাগ করলে কত হচ্ছে 3 8 24, আর 3 1 3, 3 9 27, 819 হচ্ছে মাঝেরটা। তোমাকে চেয়েছে কি বড়টা খুঁজো, বড় মানে এটা কি করে পাবো, 9 যোগ করে দাও, 9 9 18, 8 থেকে 1, 1 1 2, 828 হয়ে গেল তোমার অঙ্ক। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আর যদি ছোটটা চাইতো তাহলে এই 9 বিয়োগ করে দিতাম, তার মানে হয়তো 810। বোঝা গেল? এভাবে তুমি এই অঙ্কগুলোকে সলভ করে নেবে। ওকে, চলো নেক্সট অঙ্কটা। 9টা কি বলছে, নিচের কোন বিকল্পটি নিকটতম আনুমানিক মানের প্রতিনিধিত্ব করে যা নিম্নলিখিত সমীকরণে প্রশ্ন চিহ্নের জায়গায় আসবে। 125.99 মাইনাস 35.92 প্লাস 3.89 গুণ 16.11। শুরু করো। এটাও আশা করি 35 সেকেন্ড লাগার কথা নয়, তবু টাইম তোমাকে 35 সেকেন্ড দিলাম।
হয়ে গেছে নিশ্চয় তোমাদের এটা। ঠিক আছে, তো কিভাবে করলে দেখো, আনুমানিক চেয়েছি। আনুমানিক মানে কি বলেছিলাম, দশমিকের পর ফার্স্ট সংখ্যাটা যদি 5 থাকে তাহলে 1 যোগ করে দেবে, আর না থাকলে একই রেখে দিবে। ঠিক আছে, 5 বা 5 এর বেশি থাকলে, দেখো এটা 5 বা 5 এর বেশি আছে, তার মানে এটা কি করবো 126। তারপর বিয়োগ আছে, এটাও 5 বা 5 এর বেশি আছে, তার মানে কি করবো যোগ করে দেবো। এটাকে দেখো, এটাও দেখো 5 এর বেশি আছে, মানে 3.8 মানে 4 করলাম। এটা দেখো তোমার 5 এর কম আছে, তার মানে 16ই রেখে দিলাম। ঠিক আছে, 416 কত হয়ে গেল, 400 তে গুণ করলে 64, তাহলে প্লাস 64। তার মানে এটাই যোগ করো, এটাই বিয়োগ করে দাও। তাহলে 6 4 10 থেকে 6 বিয়োগ করলে 4, ফার্স্ট ডিজিটটা 4 একটাই আছে, তার মানে অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। পুরো ক্যালকুলেশন তোমাকে করতে হচ্ছে না, সবসময় অপশন দেখে দেখে ক্যালকুলেশন করার চেষ্টা করো, তাহলে তোমাকে অনেক টাইম এখানেই বাঁচিয়ে নিতে পারবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। একটা বাইক 50 কিলোমিটার পার ঘন্টা গতিতে 10 মিনিট দেরিতে তার গন্তব্যে পৌঁছায়। যদি এটি 60 কিলোমিটার পার ঘন্টা গতিতে ভ্রমণ করে তবে এটি 5 মিনিট দেরিতে পৌঁছায়। একই রুটে স্বাভাবিক গতিতে যাত্রা শেষ করতে এবং সময় মতো পৌঁছাতে বাইকটির কত মিনিট লাগবে? তোমার টাইম স্টার্ট নাও। এই অঙ্কগুলো একটু হয়তো বেশি সময় লাগতে পারে, তবে 35 সেকেন্ডের মধ্যে হয়ে যাওয়ার কথা। ঠিক আছে না? তবে চলো দেখো কি করবে। যখন 50 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে তখন দেখো 10 মিনিট দেরিতে যাচ্ছে। ঠিক আছে, আবার যখন 60 কিলোমিটার পার ঘন্টাতে যাচ্ছে তখনও 5 মিনিট দেরিতে যাচ্ছে। একটু জাস্ট টাইমটা ইমপ্রুভ করেছে, আর কিছু করেনি। এটাকে তুমি এক কাজ করো, রেশিও আকারে বার করলে 5 আর 6 পেয়ে যাও। ঠিক আছে, মানে শূন্যগুলো বাদ দিয়ে 5:6 কিলোমিটার। কখন? বেগ। আর আমরা সময় কি জানি, বেগের উল্টোটা হয়, অর্থাৎ 5 হলে এটা এখানে চলে যাবে 6, এটা 5, এটা হয়ে গেল আমাদের বেগ, এটা হয়ে গেল সময়। ঠিক আছে, ডিফারেন্সটা কত বলো দেখি? 1। আর এখানে ডিফারেন্সটা কত? দুটোই দেখো দেরিতে করছে, তার মানে দুটোই দেরি বা দুটোই আগে হলে বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে ডিফারেন্স। আর যদি একটা দেরি একটা পরে হয়, মানে একটা আগে হয়, তাহলে তোমার যোগ হয়ে যাবে ডিফারেন্স। তাহলে এখানে ডিফারেন্সটা কত? 10 থেকে 5 বিয়োগ করলে 5, বেশ হয়ে গেল। তোমার কি বলছি, সময় মতো পৌঁছাতে বাইকটির কত মিনিট লাগবে? দেখো এখানে 1 মানে আমি পেয়েছি 5 মিনিট, আমার সময় মতো মানে 6 না? তাহলে 1 ইউনিট যদি 5 মিনিট হয়, 6 ইউনিট মানে 30 মিনিট হয়ে গেল। কিন্তু এইটা তো প্রথম ক্ষেত্রে দেখো 10 মিনিট লেট করেছে, 10 বিয়োগ করে দাও, তার মানে হয়ে গেল তোমার 20 মিনিট। তার মানে অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। আর তুমি যদি এটা চুজ করতে, তাহলে 1 মিনিট 1 ইউনিট মানে 5 মিনিট, তাহলে 5 ইউনিট মানে 25 মিনিট। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো 5 মিনিট দেরিতে পৌঁছেছে, তাহলে 5 বিয়োগ করতে তার মানে 20 হয়ে যাবে। তার মানে এটা চুজ করো বা এটা চুজ করো, সে আলটিমেট একই ব্যাপার। ঠিক আছে, এই ধরনের অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো ঘুরে ঘুরে বারবার প্র্যাকটিস করবে। আমি অনেক প্র্যাকটিস সেটে এই অঙ্কগুলো দেখছি। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। একটি সুষম বহুভুজের প্রতিটি অভ্যন্তরীণ কোণের পরিমাপ হলো 120 ডিগ্রি। এই বহুভুজের কটি বাহু আছে? এইটা 5 সেকেন্ডের মধ্যে করে নেওয়া উচিত। এই ধরনের অঙ্ক প্রত্যেক সেটে একটা করে পাচ্ছ, তবু সময় দিলাম, দেখো কর। আমি জানি তোমরা এতক্ষণ কমেন্ট বক্সে ঝড় তুলে দিচ্ছি। ঠিক আছে, এর উত্তর তোমরা জানো। দেখো এটা সময় দিচ্ছি নাকি। সুষম বহুভুজের ইন্টারনাল অর্থাৎ অভ্যন্তরীণ কোণ আর এক্সটার্নাল বাহ্যিক কোণ, দুটো কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। ঠিক আছে, তো তোমার কি বলে দিয়েছে? অভ্যন্তরীণ দিয়ে দিয়েছে, তার মানে এক্সটার্নাল কত হবে? 180 মাইনাস 120, তার মানে 60। ঠিক আছে, এবারে বাহু সংখ্যা হয় কি জানো তো? বাহু সংখ্যার সূত্র হচ্ছে উপরে হবে 360 ডিগ্রি আর নিচে হবে তোমার বহিস্থ কোণ 60, দুটো ডিগ্রি আছে, তাহলে 6 হয়ে গেল, তার মানে 6টা বাহু হয়ে গেল, অর্থাৎ অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখো। 9 3 5 4 4 5 এবং ওয়াই ডেটার গড় হলো ওয়াই, এই ডেটার মড খুঁজুন। এগুলো কিন্তু তোমাদের রেলের পরীক্ষায় বারবার আসছে, অতএব প্র্যাকটিস করতে থাকো। ওকে, এটাও কিন্তু খুব বেশি সময় লাগার কথা নয় তোমাদের।
দেখো গড় বলেছি 9 3 5 4 4 5 এবং ওয়াই, এটার গড় দিচ্ছে ওয়াই। গড় মানে আমরা কি জানি, যতগুলো সংখ্যা দিবে তাদের যোগফল বাই সংখ্যাগুলোর সংখ্যা নাম্বারটা, কতগুলো সংখ্যা আছে। তাহলে দেখো 9 3 12 5 17 4 21 4 25 5 30, তাহলে 30 প্লাস ওয়াই, ওয়াই তো মান দিয়ে নি, এটা টোটালটা। আর কটা সংখ্যা 1 2 3 4 5 6 7, 7টা সংখ্যা, এইটা হলো গড়। আর সেটাই তোমার বলে দিয়েছে ওয়াই। তাহলে ওয়াই এর মানটা তুমি এখান থেকে ইজিলি পেয়ে যাবে 7 ওয়াই, আর ডান দিকে করে দিলাম আমি 30 প্লাস ওয়াই। একটা ওয়াই এদিকে নিয়ে এসে বিয়োগ করে দাও, 6 ওয়াই, আর তো 30 আছে। আর ওয়াই মানে আমি কত পাচ্ছি, 6 দিয়ে ভাগ করলে 5। তাহলে ওয়াই এর মানটা আমি পেয়ে গেলাম 5। এবার বলছে কি ডেটার মোড। এরকম খুচরা খুচরা ডেটার মোড কি করে পাবে? ডেটার মোডটা হবে যে সংখ্যাটা অনেকবার আছে, সব থেকে বেশি বার আছে। অনেকবার তো অনেকগুলো থাকতে পারে, সব থেকে বেশি বার যেগুলো আছে সেটা হচ্ছে মোড। এখানে দেখো একটাই সংখ্যা আছে যেটা 5 3বার আছে, তার মানে মোড হয়ে গেল 5, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো 12 সেমি ব্যাসের একটি গোলকের আয়তন নির্ণয় করো। এটাও কিন্তু তোমাদের 30 সেকেন্ড লাগার কথা নয় যদি তুমি গোলকের আয়তনের সূত্রটা জানো, ঠিক আছে। তবুও আমি বলে দিচ্ছি আয়তনের সূত্রটা ক্যালকুলেশন করে নাও, 4/3 পাই আর কিউ, আর মানে ব্যাসার্ধ। খেয়াল রাখবে এখানে কিন্তু ব্যাস দিয়েছে, ঠিক আছে, ব্যাসার্ধ নয়। ওকে, নতুন করে 12 বসিয়ে ক্যালকুলেশন করে নেবে। তাও তো দেখো তোমার কোশ্চেনে কিন্তু উত্তরে দেখো পায়ে দেখিয়ে দিয়েছে, তার মানে পায়ের মানও বসাইনি, ঠিক আছে। এটা হয়ে গেছে আশা করি ক্যালকুলেশনের ব্যাপার। হ্যাঁ, চলো দেখি তো কি না, 4/3 পায়ে রেখে দিলাম, আর মানে কত হবে তাহলে 6, কারণ এটা ব্যাসার্ধ এটা ব্যাস। তাহলে 6 গুণ 6 গুণ 6, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 6 যোগ 36, 8 চক 48। দেখো দুটো আছে, ঠিক আছে, 36 কে 8 দিয়ে গুণ করছি, 8 চক 48, 3 8 24 আর 28, এইটা 288 পাই। সেমি যেহেতু ব্যাস বলেছে আর আয়তন মানে কিউব হবে, সেমি কিউব, অতএব অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক দেখো, মান নির্ণয় করো। চলো এটা করো। আমি জানি অরিন্দম তোমার এই অঙ্কগুলো একটু টাফ হয়, আমি পরে আসবো এগুলো করার জন্য, ঠিক আছে। তবু যেগুলো পড়ে সেগুলো কিন্তু খুব জটিল নয়। চেষ্টা করো, আমি এটাকে দুটো উপায়ে পড়বো, একটা ট্রিক্স দিয়ে আর একটা জেনারেল ক্যালকুলেশন দিয়ে। ঠিক আছে, চলো দেখো কিভাবে করবে। প্রথমে আমি জেনারেল ক্যালকুলেশন দিয়ে করে দিচ্ছি। প্রথমে কি করবে, এটা লসাগু করে দেবে সাইনে, এটা তো আমরা জানি একদম সিম্পল ভগ্নাংশের অঙ্কের মতো করে দিচ্ছি। আর এটা কি হবে, সাইন স্কয়ারে, ঠিক আছে, আর এটা কি হবে, স্কয়ার হয়ে যাবে। a প্লাস বি হোল স্কয়ার, একবার সূত্র বলে দিচ্ছি, তাহলে 1 প্লাস 2 cos a প্লাস cos স্কয়ার, ঠিক আছে। বেশ, আমরা কি জানি সাইন স্কয়ারে cos স্কয়ারে মানে 1 হয়ে যায়। তাহলে এখানে একটা 1 আর এখানে একটা 1, 2 আর একটা 2 cos a, 2টা কমন নিলাম, 1 প্লাস cos a। বুঝতে পারলে কি বললাম, সাইন স্কয়ার a প্লাস cos স্কয়ার মানে 1, আর একটা 1, 2 হয়ে গেল। তাহলে আলটিমেট উত্তর দাঁড়ালো কি 2 প্লাস 2 cos a, 2টা কমন নিলাম, তাহলে 1 প্লাস cos a। আর নিচে আমার আছে কত, sin a ইনটু 1 প্লাস cos a, ঠিক আছে। আর এটা দেখতেই পাচ্ছি 1 প্লাস cos a 1 প্লাস a কেটে গেল, তাহলে 2 বাই sin a, আর 1 বাই sin a আমরা জানি কি cos a কে, তার মানে 2, তাহলে নিচে সাইনটাকে উপরে তুলে আমি করে দিলাম cos a কে। অর্থাৎ দেখো অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। এটাকে তুমি এভাবে করতে পারো, এটা জেনারেল প্রসেস। আর একটা আমি ট্রিক্স শিখিয়ে দিচ্ছি যেটা খুব ইজিলি হয়ে যাবে। আচ্ছা একটা জিনিস দেখো, sin a বাই 1 প্লাস cos a, মানে আমি কিন্তু এটা লিখতে পারি 1 মাইনাস cos a বাই sin a। এখন তোমার প্রশ্ন হবে স্যার কি করে লিখতে পারলাম, তুমি একটু কোণাকুণি গুণ করে নাও। দেখো এখানে sin স্কয়ার a, এখানে 1 মাইনাস cos স্কয়ার a, আর 1 মাইনাস cos স্কয়ার a মানেই তো sin স্কয়ার a, তাহলে এদিকেও sin স্কয়ার a এদিকেও sin স্কয়ার a হয়ে যাচ্ছে না। তার মানে আমি এটাকে লিখতে পারি, অর্থাৎ এর মানটা আমি এটা দিয়ে ট্রান্সফার করে নিতে পারি, পারি কিনা। বেশ, তাহলে আবার দেখো এখানে 1 প্লাস cos a বাই sin a, দুটোর sin a নিচে আছে, তার মানে লসাগু sin a হয়ে যাবে, যোগ যখন করব cos a এটা cos a কেটে যাবে, তাহলে 2 বাই sin a, তার মানে এই তো হয়ে গেল 2 cos a, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এইটাই তোমার কলম চালাতেই হবে না, শুধু তুমি এটা মনে মনে বসিয়ে নিলে, তাই না।
আর ওইটা হলে তোমার একটু ক্যালকুলেশন করতে হচ্ছে, তাহলে এই ট্রিক্সটা অন্য জায়গাও কাজে লাগবে, তুমি একটু জেনে রাখো, এভাবেও প্র্যাকটিস করে রাখো। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো 15। তিনটি সংখ্যা একে অপরের সহপ্রধান, সহপ্রধান মানে হচ্ছে কো প্রাইম, এটা বাংলা করতে গিয়ে এইভাবে মোবাইল আমার এআই এরকম করে দিয়েছি। ঠিক আছে, কো প্রাইম, কো প্রাইম যে তাদের প্রথম দুটির গুণফল 357 এবং শেষ দুটি সংখ্যার গুণফল 609, তিনটি সংখ্যার যোগফল নির্ণয় করো। ঝটপট করে ফেলো তথ্য। আমাদের এভাবে অঙ্ক প্র্যাকটিস করার জন্য তোমরা চলে আসবে সোম বুধ শুক্র ঠিক সন্ধ্যে 9টায়, একদম এভাবে অঙ্ক প্র্যাকটিস হয়। তোমাকে 35 সেকেন্ড সময় দেওয়া হবে, তুমি এর মধ্যে অঙ্ক করবে, না পারলে প্র্যাকটিস করতে করতে এক সময় এই স্কিলটা চলে আসবে। যখন কি তুমি পরীক্ষা হলে যাবে তখন কি তোমার এই ধরনের স্কিল অলরেডি হয়ে যাবে। ঠিক আছে, তো তুমি এগুলো কিভাবে করবে, তাহলে তুমি ধরে নাও না তিনটে, এখানে তো আবার কিছু দেয়া নেই, তিনটি সংখ্যা একে অপরের সহপ্রধান বা কোপ্রাইম, এইটুকু সাথে কি দেয়া নেই, তাহলে কি দেয়া আছে এক্স ওয়াই জেড তিনটে সংখ্যা আমি কোপ্রাইম ধরে নিলাম। প্রথম দুটির গুণফল অর্থাৎ এক্স ওয়াই মানে হচ্ছে 357, ওকে। শেষ দুটির গুণফল তার মানে ওয়াই জেড তার মানে হচ্ছে 609। ঠিক আছে, এইটা থেকে আমি এখান থেকে দুটো উপায় করা যেতে পারে। তুমি এক কাজ করতে পারো, এইটাকে এটা দিয়ে ভাগ করে দাও, ভাগ করলে দেখো ওয়াইটা কেটে যাবে, তার মানে এক্স বাই জেড হয়ে যাবে। আর ভাগ করলে দেখো তোমার হচ্ছে গিয়ে 21 কে 21, 21 দিয়ে কেটে যাবে সম্ভবত। ঠিক আছে, 63, মানে দেখো না এখানটায় 21 দিয়ে কাটলে 21 দুগুণে 42। ঠিক আছে, নিচটা করছি আগে, 21 দুগুণে মানে কি 357 বাই 609, তো 609 কে 21 দিয়ে কাটছি, 21 দুগুণে 42 আর 18 189। ঠিক আছে, 9 কে 9 কেটে যাচ্ছে এটা। ঠিক আছে, আর উপরে দেখো 21 কে 21 147, 7 কে 7 17 হয়েছে, মানে এটা এক্স এর মান নিয়ে নাও, এটা জেড এর মান নিয়ে নাও। তার মানে এক্স হয়ে গেল 17 আর জেড হয়ে গেল 29। ওয়াইটা কি করে পাবো, না এক্স এখানে বসিয়ে দিয়ে 17 দিয়ে ভাগ করে দাও, তাহলে তো হয়ে গেল 17 দুগুণে 34 আর 17 কে 17, এইটা হয়ে গেল আমার ওয়াই। ঠিক আছে, এবার এই তিনটা যোগ করে দাও, 9 কে 10 17 17 হাতে কে 1 5 কে 6 67 হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এভাবেও করতে পারো। আর না হলে আরেকটা জিনিস তুমি এখানটায় মনে মনে ধরতে পারো, কিভাবে ধরবে, দেখো এই যে দুটো সংখ্যা এটা তো গুণ করে দিয়েছি, মানে এটা একটা সংখ্যা গেছে, এটা একটা সংখ্যা গেছে, যেগুলো সবগুলোই তো কোপ্রাইম না, এক্স ওয়াই সবই কোপ্রাইম। তার মানে দেখো ওয়াইটা কমন পাচ্ছি দুটো সংখ্যা, তার মানে ওয়াইটা হচ্ছে গোসাগু, আর এইটার গোসাগু তুমি দেখতে পাচ্ছ ওয়াই 21, তাহলে এইভাবেও করতে পারো, ওয়াই যদি গোসাগু 21 হয় তাহলে 21 দিয়ে ভাগ করলে এক্স, 21 দিয়ে ভাগ করলে জেড, ব্যাপারটা একই রকম, যদিও তুমি এটা এইভাবে করে নেবে। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখো। নিচের মান নির্ণয় করুন, ঝটপট ঝটপট করে নাও, আমি আর অঙ্কটা পড়লাম না, 35 সেকেন্ড সময় দিয়ে দিচ্ছি না। ব্যাস সিম্পল, আশা করি তোমাদের হয়ে গেছে। তো কি করবে, 3 টু দি পাওয়ার 0 মানে 1, 3 এর টু দি পাওয়ার -2 মানে তো 1 এর 3 স্কয়ার মানে 9, মানে 1 এর 3, তাই না, 27 লসাগু। ঠিক আছে, 9 করতে পারো, 27 3 9 আর 27 ছিল, কাটিয়ে দাও, 9 3 12 আর 27 19 3 39 হয়ে গেল অ্যান্সার, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখো, সমাধান করুন না, 35 সেকেন্ড সময় দিয়েছি, সমাধান করো চটপট। এগুলো পড়তে গেলে যেটা পড়বে সেটা 5 সেকেন্ড পড়ার জন্য নাও, এটা 35 সেকেন্ডের জন্য সময় দেওয়া যাবে না, তাই না, এত সোজা সোজা আমাকে 5 সেকেন্ডের মধ্যে করে নেওয়া উচিত। ওকে, হয়েছে নিশ্চয়, তাহলে কি করবে, দেখো কি করবে, এই যে তোমার 5 দুগুণে 10x আর 3 3 কে 9x, ব্যাস এইটা হয়ে গেল 19x। ওকে, -6 আর -15 -21 ওইদিকে নিয়ে চলে যাও,
তাহলে 93 এর সঙ্গে 21 যোগ করে দেবো, 3 একে 4, 9, 10, 11, ব্যাস। তাহলে এক্স, তাহলে এটা দিয়ে 19 দিয়ে ভাগ করে দাও, তাহলে দেখো 6, 19, 6, 114, তার মানে এক্স সমান 6 হয়ে গেল তোমার অ্যান্সার। হয়ে গেল গল্প শেষ। ঠিক আছে, 5 সেকেন্ড লাগার কথা। আচ্ছা, নিচের কোন বিবৃতিটি সত্য নয়? ঠিক আছে, এটার আমি সময় দিচ্ছি না, এটা একবার করে নিতে পারবে। দেখো, নিচের কোনটা সত্য নয়? একটি রম্বসের কোন জোড়া সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি নয়, এইটাই একমাত্র মিথ্যা। ঠিক আছে, তাহলে এইটাই রাইট অ্যান্সার হবে। কারণ রম্বসের কোণ জোড়া এই কোণটা 180, এইটার সঙ্গে এটা 180, এটার সঙ্গে এটা 180, এটার সঙ্গে এটা 180, কিন্তু নয় বলেছিল, সত্য নয়, তার মানে এটাই রাইট অ্যান্সার। রম্বসের কর্ণ পরস্পরকে সমকোণে সমান্তরাল করে, এইটা একদম সমকোণে সমান্তরাল, এটা 90 ডিগ্রি 90 ডিগ্রি। ঠিক আছে, সমস্ত বর্গ রম্বসেরই একটা টাইপ হচ্ছে বর্গ, তার মানে বর্গ মানে রম্বস হবে, তার মানে এটাও ঠিক আছে। আর কি, একটি রম্বসের সব বাহুই সঙ্গতিপূর্ণ, যেহেতু বাহুগুলো সমান, সঙ্গতিপূর্ণ মানে এখানে কনগ্রুয়েন্ট। ঠিক আছে, সব বাহুগুলো যদি সমান তার মানে সঙ্গতিপূর্ণ, অতএব সবগুলোই ঠিক আছে, শুধু বলেছিল একটা রম্বসের কোন জোড়া সন্নিহিত কোণ সমষ্টি 180 ডিগ্রি নয়, তাহলে 180 ডিগ্রি হওয়ার কথা, তার মানে এটাই ভুল। ঠিক আছে, এটা আমি কনসেপ্টটা দিয়ে দিলাম, আর টাইম দিলাম না। ওকে, তার সাথে তোমরা পারতেও। চলো, চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা অর্থ যদি 10 বছরে দ্বিগুণ হয়, তাহলে কত বছরে একই সুদের হারে একই অর্থে 16 গুণ হবে? তো স্টার্ট করো। এটা কিন্তু 35 সেকেন্ড নাগাল কথা নয়, দেখে দেখে অঙ্কটা হয়ে যাওয়ার কথা 3 থেকে 4 সেকেন্ড, তাই না? হ্যাঁ, এতক্ষণ আমি জানি তোমরা কমেন্ট বক্সে সব করেছো। ঠিক আছে, তবু আমি দিলাম, যারা বিগিনার তারা ভাবো কিভাবে করছো, আর যাদের হয়ে গেছে তারা একটু পার করে দাও, তাহলে তো গল্প শেষ। আর কম্পাউন্ডের আমি কিন্তু ভিডিও আপলোড করে দিচ্ছি, কম্পাউন্ড চ্যাপ্টার ওয়াইজ, তোমরা ওখানে কম্পাউন্ড, সিম্পল ইন্টারেস্ট এগুলো সব হয়ে গেছে, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। ঠিক আছে, ওখান থেকে সুন্দর সুন্দর করে অঙ্কগুলো করে দিয়েছি। দেখো কি বলছি, দুটো ভাগে করে দিচ্ছি, দুটো। দেখো, এক যদি আসল হয় তাহলে তোমার 10 বছরে দ্বিগুণ হচ্ছে, তারপরের 10 বছরে কত হবে? 4 হবে, তারপরের 10 বছরে 8 হবে, তারপরের 10 বছরে 16 হয়ে যাবে। 10 10 20 10 30 10 40 হয়ে গেল গল্প শেষ। আবার এরকম ভাবে ভাবতে পারো, এক থেকে সুদ আসলে দ্বিগুণ হয়েছে 10 বছরে, আমার একটা 16 করতে হবে, 16 গুণ, তাহলে মাথায় পাওয়ার নেবো, তাহলে 2 2 বার 4 মানে 16 হয়ে যাবে, আর সেটা বছরের সঙ্গে গুণ করবো, এটাই নিয়ম, তারপরে 40। এই পদ্ধতিটাও করে দেয়, আর এটা ম্যানুয়ালি তুমি হিসাব করে করে করতে পারো। যদি বেশি দিয়ে দেয় তাহলে অনেক লিখতে হবে, আর এটা হলে মাথায় পাওয়ার নিয়ে ছোট করে হয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক দেখো। 10 বছর আগে একজন মায়ের বয়স তার ছেলের বয়সের 3 গুণ ছিল, 5 বছর আগে তার বয়স তার ছেলের বয়সের 5-এর 2 গুণ ছিল, তার বর্তমান বয়স কত? কিছুই নেই, অঙ্কটাতে জাস্ট আমরা আগে যেভাবে করেছি তার থেকে একটু কথাটা ঘুরিয়ে দিচ্ছি, আর কিছু না। কি করে করবে? দেখো, এই তোমার বর্তমান, ঠিক আছে, 10 বছর আগে যাও, 10 বছর আগে কি বলছে? মায়ের বয়স তার ছেলের বয়সের 3 গুণ, তার মানে ছেলের যদি 1 হয় মায়ের হবে 3। ওকে, তার কি বলছে? 5 বছর আগে, সাধারণত আমাদের কি দেয়? 5 বছর পরে দেয়, কিন্তু এটা 5 বছর আগে, ধরে নাও এখানটা -5, 5 বছর আগে তার ছেলের বয়সের 5-এর 2 গুণ, তার মানে ছেলের বয়স যদি 2 হয় তাহলে তার মায়ের হবে 5 গুণ, 5-এর 2 গুণ মানে 5 হবে। ঠিক আছে, তাহলে তার বর্তমান বয়স কত? তাহলে মায়ের বর্তমান বয়স কত? এরপর আমাদের দেখার কি দরকার? দেখো, এই 3 2 1 সমান নেই ডিফারেন্সটা, তার মানে এই ডিফারেন্সটা দেখো 2 আর এটা 3, তার মানে এখানে আমরা 3 গুণ করব, 3 হয়ে গেল, এটা কেটে দিয়ে, আর এখানে আমরা 2 গুণ করব, 10 আর 4। এবার দেখো ডিফারেন্স আমার 1 1 হয়ে গেছে, তাহলে এই 1 ডিফারেন্স মানে কত হবে? এইটুকু ডিফারেন্স মানে 5 হয়ে গেল। ঠিক আছে, কারণ আগে কি হতো, এদিকে 5 থেকে 10 পর্যন্ত পূর্ণ করতাম, আগের চ্যাপ্টারে আমরা করেছি আগের সেটে, তাহলে এখানে যদি 10 আর 5 মানে 5 হয়ে গেল। এবারে কি চেয়েছে? মায়ের বর্তমান বয়স, তাহলে মায়ের চলে যাও এখানে, তাহলে 1 যদি 5 হয়, 9 মানে কত হয়ে যাবে? 5 9 45। এটা কখন? 10 বছর আগে দেখো হিসাব করেছি, 10 বছর আগে, তাহলে আমাকে বর্তমান চেয়েছে, মানে এখানে পিছিয়ে যাবো, তার মানে 10 যোগ করে দেবো,
তার মানে হয়ে গেল গিয়ে 55 বছর, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তো চলো নেক্সট অঙ্ক দেখা যাক কি বলছে। এটাকে আপাতত আমাকে উড়াতে হবে, তাই না? আচ্ছা, এখানে রাখলাম। নিম্নলিখিত পাই চার্টটি পাওয়ার ব্যাংক তৈরিতে ব্যয় শতাংশ বন্টন দেখায়। যদি 100টি পাওয়ার ব্যাংক তৈরি করা হয় তবে তাদের উৎপাদন খরচ 50,000 টাকা হয়, তাহলে একটি পাওয়ার ব্যাংকের বিক্রয় মূল্য কত হওয়া উচিত যাতে প্রস্তুতকারক 50% লাভ করতে পারে? ঠিক আছে, এটা দেখো আমি করে দিচ্ছি, আর ইয়ে করছি না। ডাটা আশা করি সম্পূর্ণ দেখতে পাচ্ছ। হ্যাঁ, তবু যদি না দেখতে পাও আমি তোমাকে একটু এই জুম করে দেখে দিলাম, এটা ঠিক আছে, জুম করে দিলাম। তো এবারে আশা করি তোমাদের কমপ্লিট দেখাচ্ছি, তাই না? তবে তার আগে অঙ্কটা একবার পড়ো কি বলছে। দেখো অঙ্কটা আমার কি বলছে যে 100টি পাওয়ার ব্যাংকে যেটা টোটাল খরচ সেটা 50,000 টাকা। ঠিক আছে, একটি পাওয়ার ব্যাংকে কিভাবে বিক্রি করলে 50% লাভ হবে, গল্প এটা। তাহলে একটা পাওয়ার ব্যাংক যদি মানে 100টা পাওয়ার ব্যাংকের দাম যদি 50,000 হয়, তাহলে একটার দাম কত না 100 দিয়ে ভাগ করে দেবো, টুক করে 2 শূন্য কাটিয়ে দিলাম, 500 টাকা হয়ে গেল। এটা হলো একটা পাওয়ার ব্যাংকের মানে তৈরি করতে যেটা খরচা, অর্থাৎ উৎপাদন খরচা, অর্থাৎ তোমার ম্যানুফ্যাকচারিং কস্ট। দেখ ম্যানুফ্যাকচারিং কস্ট সেটাই দিয়েছে 30%, তাই না? ওটা আপনি ছোট করেছিল, আমি বড় করে দেখিয়ে দিলাম 30%। ঠিক আছে, সেটা কোনটা? এটাই ম্যানুফ্যাকচারিং কস্ট। তাহলে 30% যেটা সেটা মানে 500। ওকে, তাহলে গোটা গোটা খরচা মানে 100% ধরতে হয়। তাহলে 30% মানে 500, 1% আর 100%। ওকে, তাহলে তুমি এক কাজ করো, একটা শূন্য কাটিয়ে দাও। দেখো 5000 বাই 3 হচ্ছে, এইটা হয়ে গেল তোমার একটা পাওয়ার ব্যাংকের মানে টোটাল ক্রয় মূল্যটা। এবারে এটাকে বিক্রি করতে হবে, মার্কেটে ছেড়ে দিতে হবে। কত পার্সেন্ট লাভ? 50% লাভ করতে পারে। তারপর আমাকে কি করতে হবে? 150 বাই 100, ব্যাস হয়ে গেল বিক্রয় মূল্য। তার মানে এই যে দুটো শূন্য আর এই দুটো শূন্য কাটিয়ে দাও, আর এদিকে 3 5 15 করে দাও, তাহলে 50 মানে হচ্ছে 2500 টাকা। অর্থাৎ একটা পাওয়ার ব্যাংকের বিক্রয় মূল্য 2500 টাকায় যদি হয় তবে 50% লাভ করতে পারে। সিম্পল প্রফিট লসের অঙ্ক এরকম গেজিয়ে দিয়েছে বলে তোমার কাছে একটু জটিল হতে পারে, আসলে কিছুই নেই। শুধু এখানে দেখতে হবে ম্যানুফ্যাকচারিং কস্ট যেটা সেটাই আমার 500 টাকা। ব্যাস 500 টাকা কেন না একটা পাওয়ার ব্যাংকের হিসাব বলেছে, একটা পাওয়ার ব্যাংকের আমাকে হিসাব বার করলেই গল্প শেষ। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। x² + xy + x সমান 18 এবং y² + xy + y সমান 24 হলে x + y এর মান নির্ণয় করো। তো চলো নির্ণয় করো, সিম্পল বীজগণিতের অঙ্ক। হ্যাঁ, করো। তো চলো কিভাবে করবে এটাকে। তো একটা জিনিস ভেবে দেখো, এইটাকে প্রথমেই যোগ করলাম। যোগ করলে কি হচ্ছে দেখো দেখি, x² + y², xy মিলে 2xy, আর x আর y একটা xy থেকে গেল, x + y, আর ডান দিকে আছে 18 আর 24 মানে 20 30 42। ঠিক আছে, এরপর দেখো এইটাই মিলিয়ে কি আমি লিখতে পারি না x + y তার হোল স্কয়ার, পারি তো? a² + b² + 2ab। আবার দেখো একটা আছে x + y। ওকে, ব্যাস এটাকে এদিকে নিয়ে চলে এসো। দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেল, তাই না? এটাকে তুমি মনে মনে এ ভাবো না, তাহলে a² + a - 42 সমান 0। অ্যাকচুয়ালি তোমাকে a এর মান চেয়েছে। তাহলে প্রথমে এমন ভাবে করো, এমন দুটো ভাগে ভাগো যাদের বিয়োগফল সবসময় এক হয়, কারণ বিয়োগফলটা এক আছে। তাহলে 6 7 42, তাহলে এইটা আমাকে মাইনাস হতে হবে, এটা প্লাস হতে হবে। এবার যখন সমানের দিকে যাবে তখন 7 নিবে আর মাইনাস নিবে, এইভাবে করবে। প্রথমে তুমি কি করবে বললাম, প্রথম হয় তুমি এটা মিডল টার্ম করে দিতে পারো, সিম্পলি মিডল টার্ম, সেটাই করলাম, সেটা ইনডাইরেক্টলি করলাম। কি করে করলাম? 6 7 ভেঙে দিলাম। এবার এটা প্লাস আছে মানে কি, প্লাস আছে আমি একটু ভুল করে দিলাম, দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, এমন দুটো ভাগে ভাঙবো যে এখানে যদি প্লাস আছে তার মানে বেশিটা নেবো প্লাস দিয়ে আর কমটা নেবো মাইনাস দিয়ে। ওকে, তাহলে দেখো যোগ করলে দেখো প্লাস 1 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এটা যখন ওইদিকে যাবে মানে সমানের পর্যায়ে, তো অর্থাৎ তোমার এইখানটা দাঁড়ালো কি, এইখানটা দাঁড়ালো a + 7 * a - 6 = 0।
এবারে a প্লাস 7 টা ওইদিকে গেলে কি হবে, a সমান -7, a সমান 6, তাহলে -7 আর হয়ে যাবে গিয়ে তোমার 6। ঠিক আছে, তাহলে তুমি কি করলে, এটা যদি আমি না ভাবি, তাহলে দেখো প্রথমে এমন ভাবে ভাঙলাম, দিয়ে প্লাস আছে মানে বেশিটাকে প্লাস দিব, আর প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, কমটাকে মাইনাস দিলাম। এবার যখন ওইদিকে লিখবো না, ফাইনালি যখন লিখবো মাইনাস দিয়ে গুণ করে দেবো, তাহলে -7 কোথায় আছে, অপশন সি তে। আর নাহলে সিম্পল মিডিল নাম করলে এভাবে করতে পারো। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখো। পরপর 13টি পূর্ণ সংখ্যার গড় হলো 36। এই 13টি পূর্ণ সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যার দ্বিগুণ যদি এই 13টি পূর্ণ সংখ্যার মধ্যে বৃহত্তম পূর্ণ সংখ্যার সাথে যোগ করা হয়, তাহলে প্রাপ্ত যোগফল কত? স্টার্ট করে দাও। বড় অঙ্ক পড়লে তুমি বুঝতে পারবে, কিচ্ছু নেই অঙ্কটাতে। হ্যাঁ, 30 সেকেন্ড 35 সেকেন্ড লাগার এগুলো কোথায় নয়। কিছু কিছু অঙ্ক যেগুলো ক্যালকুলেশন বড় দেয় সেগুলো লাগার কথা, নাহলে এই ধরনের অঙ্কগুলো কিন্তু 35 সেকেন্ড লাগার কথা নয়। এভাবে তোমাকে কিন্তু পরীক্ষা যাওয়ার আগে স্কিলটা তৈরি করে যেতে হবে। প্রতি 35, এরপর আস্তে আস্তে টাইমটা কমাবো, যত আরো কিছু প্র্যাকটিস সেট আপলোড করে দিই, আরো টাইম কমিয়ে দেবো, 5 সেকেন্ড কমিয়ে দেবো। ঠিক আছে, টাইম তোমাকে কমাতেই হবে। দেখো 13টা সংখ্যা মানে বিজোড়, বিজোড় যদি 13টা তো বিজোড়, তার মানে বিজোড় সংখ্যার গড় মানে মাঝেরটা হয়, সোজা কথায় এটি। তাহলে 13, এটা হচ্ছে মাঝের, তার মানে এদিকে ছোট থাকবে আর এদিকে ছোট থাকবে। 6 6 12 একে 13। এবার বলছি কি, এই 13টি পূর্ণ সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা মানে এইটা, তাহলে এর থেকে এর ডিফারেন্স কত হবে? তাহলে পরপর বলেছে না, তার মানে নিশ্চয়ই এখান থেকে ডিফারেন্স 6 বেশি, তার মানে এইটাই হয়ে যাবে সব থেকে। অর্থাৎ দেখো না, 30 31 32 33 34 35 36, তাই না? দেখো 1 2 3 4 5 6 7 নাম্বার এটা। ঠিক সেম কেস এদিকে 7 নাম্বার, 7 8 9 10 11 12 13। তার মানে এখানে কি করে পাবো, এখানে 6 যোগ করে পেয়ে যাবো, তার মানে হয়ে গেল 42। ঠিক আছে, এই হলো ব্যাপার। তাহলে এইটা হচ্ছে তোমার ছোট নাম্বার, এটা হচ্ছে সবথেকে বড় নাম্বার। এবার কি বলেছে, যদি এই 13টি পূর্ণ সংখ্যার মধ্যে আর ছোট পূর্ণ সংখ্যার দ্বিগুণ, তাহলে এর দ্বিগুণ করলে হয় 60, আর পূর্ণ সংখ্যার বৃহত্তম হচ্ছে 42, তারপর যোগ করে দাও 102। তার মানে তোমার অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কনসেপ্ট খুবই ক্লিয়ার, খুবই একদম শর্ট ক্যালকুলেশন, কিচ্ছু নেই 35 সেকেন্ড লাগার কোথাও নয়। চলো, নিম্নলিখিত মান খুঁজে ফেলো। এটাও আমি আর পড়ছি না, কারণ পড়লে 5 সেকেন্ড আমার টাইম নষ্ট হয়ে যাচ্ছে। সিম্পলি 5 থেকে 7 সেকেন্ড লাগার কথা, করো। দেখো সংখ্যাগুলো যায় না কেন, সংখ্যাগুলো তোমার চেনা কিনা দেখে নাও, তাহলেই গল্প শেষ। সংখ্যা যদি তোমার চেনা জানা হয়, তাহলে রুটের ভিতরে থাকুক আর নাই থাকুক সেটা আমার আর কি আলাদা আসে। 144 এর বর্গমূল তুমি জানো 12। এবার দেখো এখানে, দেখো দশমিকের পর কটা সংখ্যা আছে, 4টা আছে, তার মানে বর্গমূল করে নিতে পারবো আমি। আর বর্গমূল করলে দেখো, যদি 0 আর দশমিককে বাদ দিই তাহলে 169, তাহলে 169 এর বর্গমূল কত হয় 13। আর দশমিকের পরে 4টা সংখ্যা আছে, মানে যখন বেরিয়ে আসবে তখন দশমিকের পর দুটো সংখ্যা হবে। তাহলে আমি কি করবো, দশমিকের পর দুটো সংখ্যা, 13 তো এমনি হচ্ছিল, দশমিকের পর দুটো। বেশ, এবার দেখো দশমিকের পর দুটো আছে মানে মুখে করা যাবে, কারণ বর্গমূল মানে কি, জোড়া দুটো করে জোড়া করতে হয়। তাহলে দশমিকের পর দুটো সংখ্যা আছে মানে মুখে করতে পারবো। তার আগে তুমি দশমিকটা তুলে দাও, 441 এর বর্গমূল কত জানি আমরা, 21। তাহলে এবার দশমিকের পর দুটো সংখ্যা আছে মানে বর্গমূল, অর্থাৎ রুট থেকে যখন বেরিয়ে আসবে তখন দশমিকের পর একটা সংখ্যা হবে। তাহলে 21 তো আমি পেয়ে গেছি, তার দশমিকের পর একটা হলে দশমিকটাকে মাঝে ঢুকিয়ে দাও, অর্থাৎ 2.1। এবার কেসটা কি আছে, এইটা মাইনাস আছে, তাহলে প্রথমে এটাই যোগ করো, 12.13 হয়ে গেল। এবার এটা বিয়োগ করে দাও, তার মানে 10.03 হয়ে গেল, গল্প শেষ। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। চলো, এটাও একটা দেখো, একটা ছবি দিয়ে করা আছে। হ্যাঁ, ব্যাস, এটা আমি কোথায় লুকাবো, লুকানো কিছু নেই, আমি স্টার্ট করে দিলাম, দিয়ে তুলে দিলাম। টেবিলটিতে বিভিন্ন বছরের জন্য বিভিন্ন পণ্যে ভারতীয় রপ্তানি মূল্য দেখায়। 2018 থেকে 2020 সময়ের জন্য ফল, আইটি পণ্য এবং প্রতিরক্ষা পণ্যের বার্ষিক গড় রপ্তানি কত? ফল মানে ফ্রুট, আইটি প্রোডাক্টস আর ডিফেন্স প্রোডাক্টস, এদের গড় রপ্তানি কত সেটা তোমাকে বার করতে হবে। ব্যাস, অর্থাৎ কি, অর্থাৎ ফল মানে দেখো এই অপশনটা, ঠিক আছে, এক মিনিট, এই অপশনটা হবে, এই অপশনটা,
কততে 18 থেকে 20, তার মানে দাঁড়াও 1 মিনিট, আমি একটু ইয়ে করে দিচ্ছি। তাহলে 18 থেকে 20 মানে এই অপশনটা হবে তোমার এই তিনটা, আর আইটি প্রোডাক্টস এই তিনটা, ঠিক আছে, আর ডিফেন্স এই তিনটা। এটাকে তুমি কিভাবে করবে, সিম্পলি যোগ করে দাও, যোগ করলে গল্প শেষ হয়ে যাবে। তাহলে যোগ করলে দেখো সবগুলো যোগ করে নাও, তাহলে তুমি কি করে 5 5 6 5 11 খাতাকে 1, 8 কে 9 কে 10, 8 18, 18 দিয়ে 20, 6 26, 26 আর 6 32, 7 39, 40 46 6 4, এবারে 1 4 কে 5 6 7 8, ব্যাস 861, আর তিনটা বছরের জন্য তিনটা গড়, ব্যাস। তাহলে কত হবে, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 26, 3 8 24, 3 7 21, 287 কোটি টাকা হয়ে গেল, গল্প শেষ। ঠিক আছে, এখানে অপশন এবিসি গুলো আমার দেওয়া হয়নি। আশা করি অঙ্কটা কিছু নেই, বুঝতে পারলে। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখো। একজন সাইকেল আরোহী 4 মিনিট 10 সেকেন্ডে 2.5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে একই গতিতে 6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? চলো টাইম স্টার্ট নাও। দেখো তোমাকে কি বলেছে, অ্যাকচুয়ালি বলেছে, দেখো একটা সাইকেল আরোহী 4 মিনিট 10 সেকেন্ড 2.5 কিলোমিটার যাচ্ছে, দিয়ে বলছে 6 কিলোমিটার দূরত্ব যেতে কত সময় লাগবে ওই একই গতিতে। এখন দেখো সময় মানে কি, সময় মানে আমরা জানি কি দূরত্ব বাই বেগ, ঠিক আছে। তাহলে দূরত্ব কত, দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার, বেশ। এবার বেগ কি করে পাবো না, বেগটা পাওয়ার জন্য প্রথমেই বলে দিচ্ছি 4 মিনিট 10 সেকেন্ডে 2.5 কিলোমিটার যায়, ঠিক আছে। তার মানে 2.5 কিলোমিটার যায়। আবার বেগ যদি বার করতে চাও দূরত্ব বাই সময়, এই ক্ষেত্রে দূরত্ব কত 2.5 কিলোমিটার, আর সময় হচ্ছে 4 মিনিট 10 সেকেন্ড, সেটাকে মিনিটে করে চলে আসছে, কারণ সবগুলোই মিনিটে অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে। তাহলে 4 মিনিট তো 4 আছেই, আর 10 সেকেন্ড মানে হচ্ছে তোমার 1/6 মিনিট, তার মানে 4 প্লাস 1/6 মানে হচ্ছে 25/6 মিনিট, ঠিক আছে। এই হলো গল্প। তাহলে এবার 6 বাই 2.5 বাই 25 গুণিত 6, তার মানে এটা তুমি ইজিলি কাটিয়ে নিতে পারবে, ঠিক আছে। এই 10 মিনিট যদি তুলে নিই, তাহলে এখানে আমি 10 গুণ করলাম, 25 কেটে গেল, তাহলে 1/10 মানে 10টা উঠে যাবে, বাস হয়ে গেল 10 মিনিট। তার মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে প্রথমে দূরত্ব, তোমার এই দূরত্ব যেতে কত সময় লেগেছে, তাহলে দূরত্ব, বেগ কি করবো, বেগ পাওয়ার জন্য এই যে এটা তোমাকে বলে দিয়েছি, ঠিক আছে। সিম্পলি ব্যাপার, একবারে ক্যালকুলেশন করে আস্তে আস্তে, এই খেপে করলে অনেক সময় চলে যাবে, ঠিক আছে। এভাবে তোমাকে প্র্যাকটিস করে নিতে হবে আস্তে আস্তে, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক দেখো। একটি রম্বসের ক্ষেত্রফল খুঁজুন যার কর্ণের দৈর্ঘ্য 12 সেমি এবং 15 সেমি। চলো স্টার্ট করে দাও। এটা 5 সেকেন্ড লাগার কথা, 5 সেকেন্ড নয়, এতক্ষণে তোমার হয়ে যাওয়ার কথা, এটা যদি তুমি সূত্রটা জানো, ঠিক আছে। আমি আর টাইম দিচ্ছি না। রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণিত একটা কর্ণের দৈর্ঘ্য গুণিত আরেকটা কর্ণের দৈর্ঘ্য, ব্যাস। হাফ গুণিত একটা বলছে 12, একটা বলছে 15। তাহলে প্রথমে তুমি 6 কাটি দাও, 6 15 90 হয়ে যাবে বর্গের ক্ষেত্রফলটা কার রম্বসের, ঠিক আছে। তাহলে হয়ে গেল, কোনো অসুবিধা নেই, শুধু সূত্র জানলে তোমার গল্প শেষ। চলো এবার আমরা নেক্সট অঙ্কতে যাই। ওকে, 2000 সালে মনুর বয়স তার বোনের বয়সের 3 গুণ ছিল। 2010 সালে তার বয়স তার বোনের বয়সের চেয়ে 24 বছর বেশি। তাহলে 2010 সালে মনুর বয়স খুঁজুন, ঝটপট খুঁজে ফেলুন, কোনো অসুবিধা নেই। চলো এটা সময় নিয়ে দেখো তুমি কতক্ষণের মধ্যে পাচ্ছ, যদিও আমার মনে হয় 35 সেকেন্ড লাগার কথা নয়। তাহলে অ্যাকচুয়ালি কি হবে, তার মানে দেখো 2000 সালে, এই নাও তোমার 2000 সাল, সেখানে কি বলেছে মনুর বয়স তার বোনের বয়সের 3 গুণ। তাহলে তার বোনের বয়স যদি 1 হয়, মনুর হবে 3,
ঠিক আছে। এবার 2010 সালে চলে এসো, 2010 সাল মানে 10 সাল পার করে দাও, ঠিক আছে। কি বলছে, তখন তার বোনের বয়স হচ্ছে 24 বছর বয়স বেশি, মানে মনুর যা বয়স আর বোনের তার যা বয়স তাদের ডিফারেন্স হচ্ছে 24। এবার একটা জিনিস বলো তো, আমি আর তুমি আমাদের যে বয়সের ডিফারেন্স আজ থেকে 10 বছর পরেও তো সেই বয়সের ডিফারেন্সটা একই থাকবে না? তুমি কিছু বেড়ে যাবে, আমি কিছু কমে যাবো, না আমি একই থাকবো, তুমি বেড়ে যাবে বা কমে যাবে, বা তুমি একই থাকবে আমি বেড়ে যাবো কমে যাবো, এরকম তো হতে পারে না। মানে তোমার আমার যা ডিফারেন্স 10, 15, 20 জন্মান্তর জয় যে যুগেই যাই না কেন এক জীবনে, সেই 10 বছর করেই বা যতটা গ্যাপ থাকবে এখন তখনও ততটাই গ্যাপ থাকবে। 10 বছর পরে এদের গ্যাপ যেহেতু 24, মানে তখনও গ্যাপ 24, তখন গ্যাপ কত 2, 2 মানে 24, তাহলে 1 মানে হয়ে গেল গিয়ে 12। কি বলেছি, 2010 সালে মনুর বয়স কত, 2010 মানে এখানে দাঁড়াতে বলেছি, এখানে দাঁড়িয়ে মনুর বয়স করতে বলেছি। তাহলে 10 সাল আগে 1 যদি 12 হয়, তাহলে 2000 সালে মনুর বয়স হয়ে গেল 36। এবার 2010 মানে 10 যোগ করে দাও, তাহলে হয়ে গেল 46। তার মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার চলো নেক্সট। চলো আজকে এই সেটটা এতটাই ছিল, আশা করি তোমার ভালো লেগেছে। তবু দেখি আরেকবার কোনটা তোমরা এখানে প্র্যাকটিস করবে বেশি করে। দেখো প্রত্যেকটা প্র্যাকটিস সেটে বয়স সংক্রান্ত 1 বা 2টো অঙ্ক থাকে, অতএব বয়স সংক্রান্ত অঙ্কগুলো করবে। আমি পরে আগে আরো 30-40টা আমি যদি প্র্যাকটিস সেট আপলোড করতে পারি, তারপরে প্রত্যেক সেট থেকে একটা করে মানে বিভিন্ন চ্যাপ্টার যে অঙ্কগুলো পড়ছে সেগুলো থেকে আমি প্র্যাকটিস ওয়াইজ সেট ওয়াইজ নিয়ে আসবো, চ্যাপ্টার ওয়াইজ। ঠিক আছে, সেখানে তুমি প্র্যাকটিস করে দেখবে। তার আগে এখন যখন দেখছো, তাহলে তুমি আজকের দিনের যে অঙ্ক গুরুত্বপূর্ণ অঙ্ক চ্যাপ্টার সেটা কি এটা তুমি দেখছো। আজকের দিনে যেটা গুরুত্বপূর্ণ এটা সূত্র হলে হয়ে যাবে, অতএব এটা নিয়ে কোনো ঝামেলা নেই আমার। ঠিক আছে, এটাও সমাজ দূরত্বের সিম্পল কনসেপ্টের অঙ্ক, এটাও কোনো আমার প্রবলেম নেই, এগুলো তো কোনো প্রবলেমই নেই, শুধু পড়লেই তুমি বুঝতে পারবে কি বলতে চেয়েছে। ঠিক আছে, আর এগুলো বর্গমূল ঘনমূলের চ্যাপ্টার ওয়াইজ আমি অলরেডি আপলোড করে দিয়েছি। অতএব যদি তোমরা এখনো না করেছো, যারা বিগিনার, একদম প্লেলিস্টে গিয়ে দেখো, ওখানে গিয়ে বর্গমূল ঘনমূল চ্যাপ্টার খুঁজে 1 মাস ধরে প্র্যাকটিস করে নাও। আশা করি তোমার ক্লিয়ার হয়ে যাবে সব। এই ধরনের কনসেপ্ট আমি ওখানে করে দিয়েছি। ঠিক আছে, বেশ গড়ের করা আছে যদিও, কিন্তু এগুলা গড়ের কনসেপ্ট লাগবে বলে মনে হয় না, সিম্পল আমি করে দিলাম। অতএব এগুলো একটু দেখে রাখলেই ফান্ডা তৈরি যাবে। হ্যাঁ, বীজগণিতের এগুলো একটু করতে পারো, এগুলো কিন্তু পরীক্ষায় আসছে, সূত্র জানতে হবে, তার ফলে এই শর্ট ট্রিক্স জানলে অনেক সময় তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে, এগুলো কিছু দরকার নেই, এগুলো পড়লেই হয়ে যাবে আমাদের। দেখো আবার একটা দেখো, আজকে বয়সের অঙ্ক ছিল, তার মানে বয়স থেকে 2টো অঙ্ক দিয়েছিল, অতএব বয়স অঙ্কগুলো তোমার খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ, সিম্পল ইন্টারেস্ট, সহজ সরল, একদম এগুলো তোমাকে পড়বেই। এগুলো চোখ কান নাক বুঝে প্লেলিস্টে গিয়ে 2বার প্র্যাকটিস করো না, সব এগুলো হয়ে যাবে। ঠিক আছে, এগুলো নিয়ে কোনো ব্যাপার নেই, রম্বসের কনসেপ্ট এটা কোনো ব্যাপার না, এটাও কোনো ব্যাপার না, এটাও কোনো ব্যাপার না। ঠিক আছে, এগুলো সেই সিম্পল কনসেপ্ট, কো প্রাইমের কিছু কনসেপ্ট জানলে এই ধরনের অঙ্ক তোমার হয়ে যাবে। ঠিক আছে, ত্রিকোণমিতি আমি এই চ্যাপ্টার সম্ভবত আমি আপলোড করে দিয়েছি। ঠিক আছে, এই চ্যাপ্টারটা আপলোড করে দিয়েছি, চ্যাপ্টার 52 আমি ঠিক চ্যাপ্টার 52 বা 42। ঠিক আছে, এগুলো দেখলে এই ধরনের অঙ্কগুলো পারবে। ঠিক আছে, গোলকের আয়তনের ফর্মুলা জানলে তুমি এটা হয়ে যাবে। অতএব পরিমিতিতে কিছু ফর্মুলা জানলে তোমার সিম্পল অঙ্কগুলো সিম্পলি হয়ে যাবে। ঠিক আছে, তো গড় মোডের কনসেপ্টটা এটা একটু জানা দরকার। প্রত্যেক সেটে একটা করে আছে কি না, এরকম ভাবে যদি সংখ্যার মোড বার করতে হয়, যে সংখ্যাটা সব থেকে বেশি বার আছে সেটা হয়ে যাবে মোড। আর মিন তো তুমি জানোই, মধ্যটা। ঠিক আছে, মিডিয়ান যেটা। বেশ, সুষম বহুভুজের সূত্র হচ্ছে বাহু নির্ণয়ের সূত্র। বাহু প্রত্যেকটা সেটে একটা করে পড়ে, উপরে 360 ডিগ্রি আর নিচে 75 কোণ, বাস ভাগ করলে বাহু সংখ্যা হয়ে যাবে তোমার। ঠিক আছে, দেখো সমাজ দূরত্বের অঙ্ক, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তুমি সিপি, ডব্লিউপি, কেপি, পিএসসি যাই পরীক্ষা দাও না কেন, এরকম অঙ্ক তুমি পাচ্ছ। অতএব এই অঙ্কটাকে একটু মন দিয়ে করবে, কারণ আর সময় দূরত্ব 10 সংক্রান্ত গতি অলরেডি আপলোডেড, প্লেলিস্টে গিয়ে খুঁজে নিয়ে দেখে নাও। ঠিক আছে, এগুলো কোনো ব্যাপার না, এগুলো এটা দেখে নিতে পারো, 9টি সংখ্যার গুণফল। অতএব এটা প্রফিট লসের সিম্পলি অঙ্ক। ঠিক আছে, আর আজকে হ্যাঁ, এই দ্বিঘাত সমীকরণের কনসেপ্ট মনে রাখবে। দ্বিঘাত সমীকরণ থেকে একটা অঙ্ক পাচ্ছই আরআরবি গ্রুপ ডিতে, সেটা কি হবে না, এই একটা কনসেপ্ট থাকে, আর বীজের প্রকৃতি যেটা আগের সেটা আমি করে দিয়েছি, সেখানেও আমি ব্যাখ্যা করে দিয়েছি। ঠিক আছে, তাহলে এগুলো তুমি একটু প্র্যাকটিস করবে, প্রফিট লসের অঙ্ক। অতএব এগুলো তুমি প্র্যাকটিস করলেই পেয়ে যাবে। এটাও সেম কেস, প্রফিট লস। ঠিক আছে, ব্যাস এগুলো অনুপাত আমার যেগুলো আপলোড হয়নি, কিন্তু অনেক তুমি অঙ্ক করেছো। ঠিক আছে, তাহলে এই গোটাগত অঙ্ক আরেকবার ভালো করে রিপিট করে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করো, আর কতগুলো পারলে কমেন্টে জানাও।